সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় হাওরবাসীর নিরাপত্তা, টেকসই বাঁধ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মহাপরিচালক পানি উন্নয়ন বোর্ড। মাঝখানে আছেন মশিউল আলম, লেখক ও সাংবাদিক। ও এই প্রান্তে আছেন অনুপম মাহমুদ, কারিগরি সমন্বয়কারী ও হাওর কৃষক ও মৎস্য শ্রমিক জোট। এছাড়াও সিলেট স্টুডিও থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কাশ্মীর রেজা, সভাপতি পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। রাজধানীর জলাবদ্ধতার জন্য ওয়াসা দায়ী, সেবা না দিয়ে এই প্রকল্প নিয়ে ব্যস্ত অভিযোগ দক্ষিণের মেয়রের, পাল্টা দোষারোপ ওয়াসার। হাওড় অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত, মাছ ধরার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, 1.5 লাখ বিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত। সাকুরা বার বয়ের সাথে দ্বন্দ্বে পরিকল্পিতভাবে খুন করা হয় যুবদল নেতা জনিকে, দাবি পরিবারের, তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনায় আহত শিশুকে হাসপাতালে নেওয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল বাবা, মা ও নানির। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেলে। এবং ঢাকা সদরঘাটের লঞ্চ থেকে নেমেই হয়রানির শিকার যাত্রীরা, খোদ পুলিশই করছে চাঁদাবাজি, ব্যবস্থা নেওয়ার দায়সারা আশ্বাস পরিবহন মালিক সমিতি ও ডিএমপি। আমরা পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককে দিয়ে শুরু করি। কথাটা এমনভাবে আসছে এখন যে বিপর্যয়টা হাওড় অঞ্চলে, 4-5টা জেলাকে ঘিরে যে হাওড় অঞ্চল, বিশেষ করে সবচেয়ে বেশি হলো ইয়াটা হচ্ছে সুনামগঞ্জে। তো সেখানে কথাটা উঠেছে যে সঠিকভাবে তদারকি করা হয়নি হাওড় এলাকার বাঁধগুলোকে, এমন একটা অভিযোগ উঠে আসছে। এই প্রেক্ষাপটে আপনার ইয়াটা কি? ধন্যবাদ আপনাকে। সঠিকভাবে বাঁধ হাওর নির্মাণ করা, মেরামত করার তদারকি করা হয়নি, এটা অভিযোগ আসছে। আমরা অভিযোগ নিয়েছি এবং আমরা অলরেডি একটা তদন্ত কমিটি করেছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা হয়েছে, আমাদের মিনিস্ট্রি থেকে একটা হয়েছে এবং দুদক থেকে হয়েছে। এবং সেই তদন্ত শেষ হলে রিপোর্ট পাওয়া গেলেই জিনিসটা বোঝা যাবে। তবে এখন যেহেতু পুরো হাওরটা পানিতে ডুবে গেছে, এখন তদন্ত রেজাল্ট হয়ে পাওয়া যাবে না। এখন আমরা পেপারসগুলো চেক করছি, দেন পানিটা সরে গেলে পাওয়া যাবে। তবে একটা কথা আমি এখানে বলতে চাই, আমাদের যদি পানি বাড়ার একটা স্ট্যাটিস্টিক্স দেখি, এই পানিটা বাড়া শুরু করে 29শে মার্চ এবং 29শে মার্চ থেকে আপনার এপ্রিলের 1 তারিখ ফার্স্ট যে হাওরটা ফেল করে, সেটা হচ্ছে 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে। এপ্রিলের 1 তারিখে তখন সুনামগঞ্জে পানির লেভেল ছিল 7.1 মিটার পিডব্লিউডি, কিন্তু আমাদের হাওরগুলো কিন্তু ডিজাইন করা আছে 6.5 মিটার পিডব্লিউডিতে। তাহলে দেখা যাচ্ছে যে যখন হাওরে ফেল করেছে তার আগেই কিন্তু বাঁধ উপচায় পানি ঢুকে গেছে। এখন যেটা হয়, বাঁধ যখন উপচায় পানি ঢুকে যায়, তখন আমরা যে ব্রিজ ক্লোজিং যেগুলো বলি, বাঁধ যেখানে মেরামত করা হয়, আমি এই বাঁধের ঘটনা পরে আসছি। সেখানে হয় কি, পানিটা যখন ওখানে ওভারটা গড়ায় চলে যায়, তখন কাঁচা মাটিটা ধুয়ে যায়। ধুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের সেকশনটা ছোট হয়ে যায় ওই জায়গাটা, তখন ধাক্কায় বাঁধটা ফেল করে যায়। এখন একটা কথা এখানে আছে, সুনামগঞ্জে আমাদের মোট প্রায় 1,500 কিলোমিটার বাঁধ আছে। এই 1,500 কিলোমিটার মধ্যে এই ভাঙা প্রায় 820টা ভাঙা আছে, পয়েন্ট আছে। এই 820টা পয়েন্টের মধ্যে কিন্তু 520টা পয়েন্টই কিন্তু পাবলিক কাট। এটা জনগণই প্রতি বছর কেটে দেয় বিভিন্ন জায়গায়। কেন কাটে? তার কারণ হচ্ছে, যখন তারা ধানটা হারভেস্ট করে, হাওড়ের ভিতরে পানি ঢুকে যায়, তখন তাদের ধানটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো চারিদিকে বাঁধ থাকার কারণে যেতে পারে না, যেতে পারে না। তখন তারা নিয়ারেস্ট পয়েন্টেই বাঁধটা কেটে দেয়, নৌকা দিয়ে চলে। আচ্ছা। এবং প্রতি বছরই কিন্তু এই অ্যামাউন্টেরই আমাদের ব্রিজ কিন্তু আমাদের ক্লোজ করতে হয়। তাতে হচ্ছে কি, যেখানে জায়গায় দুর্বল থাকে, তবে স্পেশালি ব্রিজ ফার্স্ট যে ব্রিচিংটা হয় সেটা হচ্ছে আপনার যে খালগুলো আছে, বড় বড় খালগুলোতে, সেখানে কিন্তু দুর্বল থাকে, ওই জায়গাটাই পানির ধাক্কা চলে যায়। তাহলে দেখা যাচ্ছে যে আসলে বাঁধগুলো কিন্তু ওভারটপ করেছে। 1 তারিখে বাঁধ ভেঙেছে 3টা,
2 তারিখে ভেঙেছে 4টা 5টা এরকম হচ্ছে। করতে করতে 200টা হ্যাঁ, পর্যন্ত চলে গেছে। কিন্তু আমার কাছে ডাটা আছে, দেখেন জি, সুনামগঞ্জে 1 তারিখে হচ্ছে আপনার ওয়াটার লেভেল হচ্ছে 7.19, তার মানে নিয়ারলি 0.7 মিটার অ্যাবভ দ্য ডিজাইন লেভেল। 2 তারিখে 7.58, দ্যাট মিনস 1 মিটার ফ্রম অ্যাবভ দ্য ডিজাইন লেভেল। ডিজাইন। তার মানে তো বাঁধটা উপচাই গেছে। দুর্নীতি হয়েছে কি না হচ্ছে সেটা তো তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু আমার বাঁধটা কিন্তু সাস্টেন করেই ছিল। 6.5 মিটার পর্যন্ত ডিজাইন লেভেল সে পর্যন্ত সাস্টেন করেই ছিল। ওভারটপ করেছে, পানি ঢুকেছে, এবং যে সময় পানি ঢুকার পরে যেসব জায়গায় ব্রিজ আমরা ক্লোজ করি, এগুলো হয় কি হাওড়ে মাটি পাওয়া যায় না ঠিক মতো। হাওড়ের মাটি যেটা পাওয়া যায় নরম মাটি পাওয়া যায়, কাদা সফট মাটি, হ্যাঁ, এগুলো কম্প্যাকশন হয় না, এদের দুর্বল থাকে। যখন পানিটা গড়ায় চলে যায় উপর দিয়ে, তখন হয় কি এরোশন হয়ে বাঁধটা ওই জায়গাটায় দুর্বল হয়, এবং তখন বাঁধটা ওইখান থেকে ফেল করে যায় এবং পানি ঢুকে যায়। ইয়েস, মুশারফ ভাই, আপনি তো দেখে আসছেন, গিয়েছিলেন, কি দেখলেন আপনি? আমি দেখলাম শুধু পানি, পানির নিচে আন্দাজ করি যে পানির নিচে ধান, কিছু আছে? দ্যাট মিন্স অ্যাবভ দ্য পানির নিচে ধান, সেই ধান দেখার উপায় নাই। শুধু পানি, সমুদ্রের মতো সাগর, মানে হাওর, এটা সাগর। এখন এইটা হচ্ছে ধান দেখার কোনো উপায় নাই, পানি দেখার উপায় আছে। পানি দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে মানুষের হাহাকার। মানুষ এখন চিন্তা করছে যে আগামী 1 বছর তারা কিভাবে বাঁচবে, কারণ তাদের একমাত্র মানে অবলম্বন যেটা একমাত্র অবলম্বনই ধান, একমাত্র সম্পদই হচ্ছে ধান। সেই ধান তারা হারিয়েছে, সঙ্গে সঙ্গে মাছ মরে গেছে। এখন যে মাছ মরেছে সেই মাছ, এখন মাছের প্রজনন ঋতু, সেই মাছ ডিম ভরা মাছ মরে গেছে। মানে তার মানে এই যে পলিউশন যেটা বলা হয়েছে, কন্টামিনেশন যদি হয়ে থাকে যে কারণে মাছ মরে, সেটা যদি দূরও হয়ে যায়, তারপরে এবার হাওরে মাছের কম হতে পারে, কারণ ফলন কম, মাছ কম হতে পারে, প্রজননটা যদি চলে যায় থাকে, আর সেটা যদি ওই জায়গায় পড়ে যায়, মানে প্রজননটাই না হয়ে থাকে, সেটা একটা গেল। মাছ এবং ধান দুটো যদি চলে যায়, তাহলে মানুষের মানে আর্থিকভাবে আর ওখানকার লোকের আর কিছু করার নেই, আর কিছু থাকে না, এবং সারা বছর তাদের কর্মসংস্থান থাকে না। তারা কিভাবে বাঁচবে, এই দুশ্চিন্তায় আমি সবার মুখে শুনতে পেলাম, এবং যেখানেই যাই সেখানে সবাই সেই উদ্বেগ প্রকাশ করছে। আমাদের এই যে উদ্বেগ, আপনি তো ওখানে গেছেন, ত্রাণের কথাগুলো আসছে, ত্রাণ দেওয়ার, তারপরে এটা ভিজিএফ কার্ডে দেওয়া আছে, আপনি কি মনে করেন যা বলছে তাতে মানুষের? না, এটা বিশাল সমুদ্রের মধ্যে খুব সামান্য পরিমাণ সাহায্যের মতো ব্যাপার এটা, কারণ সমস্ত কিছু হারিয়েছে মানুষ। এই যে 5 কেজি ওএমএস এর চাল, আর চাল কিনতে 10 টাকা কেজি চাল বিক্রি করবে, 15 টাকা কেজি চাল বিক্রি করবে, মানুষের হাতে এই 10টা টাকাও থাকবে না। মানুষ থাকবে না, কারণ এই ধান বিক্রি করে টাকা ইনকাম করতে হতো। এখনো কিছু কিছু লাইন দিয়ে মানুষ দাঁড়াচ্ছে, অনেক দূর থেকে 20 টাকা 25 টাকা খরচ করে এই চাল নিতে আসছে, দেখে লাইন শেষ, মানে এখানে পৌঁছাতে শেষ হয়ে যাচ্ছে, এবং খালি হাতে ফিরে যাচ্ছে, বলছে যে আমি 30 টাকা খরচ করে গিয়েছিলাম, আমি চাল পাই নাই। এরকম দুর্দশার মধ্যে মানুষ আছে। মানে এই যে পরিমাণ সাহায্য দেওয়া হচ্ছে, এই যে কতটা যেন ভিজিট কার্ড, 24 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, 24 লাখ মানুষ সেখানে এই এত অল্প পরিমাণ সাহায্য সহযোগিতা দিয়ে আমার মনে হয় না তাদের মানে ভালোভাবে টিকে থাকা সম্ভব। আর সাহায্য মানে হচ্ছে চাল কি সব পুষ্টির সব? তারা একেবারেই মৃত্যু থেকে হয়তো বাঁচবে। এই সব মানুষের ঘরে যদি চাল পৌঁছানো যায়, তাহলে হয়তো তারা মৃত্যুর হাত থেকে বাঁচবে, না খেয়ে মারা যাবে না, কিন্তু পুষ্টিহীনতায় ভুগবে। তাদের শিশুরা, নারীরা এমন পুষ্টিহীনতায় ভুগবে যে তারা সেই পুষ্টিহীনতার কারণে যেসব অসুখ বিসুখ হবে, তা থেকেও তাদের মৃত্যু হতে পারে। আমার মনে হয় যে এটা একটা মহা বিপর্যয়, মানে একটা সামাজিক বিপর্যয় বলা যায় না, যে ওর সেই জায়গাতে সে আর কোনো জিনিসই করতে হবে না। আপনি খাওয়া দাওয়া করার পরে যদি আপনি বলেন লেখাপড়া, অন্যান্য জিনিসগুলো যে আছে, সামাজিক যে প্রেক্ষাপটগুলো আছে, সেইটা তো আর তার না থাকছে না। এখন আরো অনেক কিছু হবে, যে মানুষের যে কর্মসংস্থান না থাকলে ক্রয় ক্ষমতা কমে যায়, ক্রয় ক্ষমতা কমে গেলে বাজারে পণ্য বিক্রি হয় না, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের দোকানপাট বন্ধ হয়ে যাবে, তারা আরো যাদের এখনো কর্মসংস্থান আছে তারাও কর্মসংস্থান হারাবে। একটা অর্থনৈতিকভাবে একটা মহা বিপর্যয় সৃষ্টি হতে চলেছে সেখানে, সুনামগঞ্জ জেলায়। অনুপম বাবু, আপনি তো হাওড় নিয়ে কাজ করেন,
শ্রমিক জোটেরিয়া, আপনি আমাকে বলেন একটা সবার আগে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই যে পুরো অর্থ এই যে পুরো জায়গাতে এখন যে জিনিসটা হয়ে গেল হাওড়ের অঞ্চলের যে মানুষের মধ্যে, এতে আপনি মনে করেন আপনি কি মানে মৎস্য এবং জমি মানে ধান দুটাই কিন্তু নাই হয়ে গেছে, তো এই সারা বছর কি তাদের পক্ষে সাস্টেন করা সম্ভব? সরকার 1 মাস এই 100 দিনের একটা পরিকল্পনা নিয়েছে, 30 কেজি করে চাল দিবে এবং 1.5 লাখ লোককে, এবং আরো 1.5 লাখ লোক মানে আগে থেকে ভিজিএফ কার্ড পায়, মানে মোট 3 লাখ লোক। এবং এটা ঠিক যে বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে মানে আপনি যদি বলেন ওটাকে জীবন মানের ইয়াতে সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে সুনামগঞ্জ। সুনামগঞ্জ নিয়ে কথা বলবেন আমাদের কাশ্মীর রাজা ভাই, আমি যেটা যতটুকু আমি বলতে পারছি, কিন্তু আমি আপনাকে যে কথাটা আজকে বলবো, আজকে এখানে সম্মানিত অতিথিবৃন্দের প্রতি সম্মান রেখে বলছি, পানি উন্নয়ন বোর্ড নিয়ে বা এখানে আজকে বাঁধ নিয়ে যে কথাটা হচ্ছে, এই ব্যাপারে আমার মনে হয় ডিজি খুব ভালোভাবে ব্যাখ্যা দিবেন বা উনি ওনার অবস্থান তুলে ধরবেন, আর এখানে সাংবাদিক এবং লেখক উনি ওনার দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। কিন্তু আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে একজন হাওরের সন্তান হিসেবে, আমি একজন কৃষকের সন্তান, আমি হাওরের সন্তান, আমার জন্ম হয়েছে হাওরে, কিন্তু আমি এখন থাকি ঢাকাতে। ঠিক আছে, আমি তো নিজে কৃষক না, যেহেতু আমি এখন এখানে আছি আর আমি কৃষিকাজ করতেও পারি না, আমি ভুলেই গেছি। এই যে টেকনোলজির যে ট্রান্সফারটা সেটা কিন্তু আমার মধ্যে হয়নি, আমি তৃতীয় প্রজন্ম এবং আমার পরের প্রজন্ম হাওয়ার চেনার প্রশ্নই ওঠে না। আমার যেটা মনে হয় সেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে বেশ কয়েক বছর যাবত আমরা হাওর এলাকায় কিছু তথ্য, কিছু সহযোগিতা, কিছু কারিগরি সহযোগিতা দিয়ে আমরা সহায়তা করার চেষ্টা করছি। আপনি জানেন, আপনার প্রশ্নে লুকিয়ে আছে আমাদের হাওরের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। হাওরের পেশা এবং জীবিকা যাই বলেন সেটা দুটো, একটা হচ্ছে কৃষি এবং একটা হচ্ছে মৎস্য আহরণ। আপনি দেখেন হাওড়ে কৃষির যে অবস্থা, আপনি কয়েকদিন আগে আইলুন নিষেধ স্যারের একটা প্রবন্ধ হয়তো পড়ে থাকবেন, উনি যেটা বলছেন সেটা হচ্ছে রবি শস্য এবং বোরো চাষ। ঠিক আছে, দুটোর একটাকে আমাদের বিসর্জন দিতে হবে। আবার অন্যদিকে আমরা বলছি হাওড় এলাকায় যে ধান উৎপাদন হয় সারা বাংলাদেশে 1 মাস আমরা চালানটা দিতে পারবো। আবার আরেকবার বলা হচ্ছে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ এবং উদ্বৃত্ত, এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এতে আমাদের কোনো ক্ষতি হবে না। এটা আমার কাছে একটু বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে যে 12 মাসের একটা বছর যদি হয় সেখানে আমরা কিন্তু 1 মাসের ফসল থেকে বঞ্চিত হবই, এবং এইটার ইম্প্যাক্টটা অবশ্যই আসবে। আপনি যেটা বলছেন এক বছর আমি সাস্টেন করবো কিনা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে হাওড় এলাকার লোকজন শহরমুখী, আজকে শহরে যে এত স্রোত, এর অন্যতম কারণ কিন্তু হাওড় এলাকার যে জীববৈচিত্র্যের যে একটা পরিবর্তন এবং পেশা হারানোর যে একটা ঝুঁকি সেখানে কিন্তু আছে, এবং তারা কিন্তু অদক্ষ শ্রমিক হিসেবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে পড়ছে। আপনি আজকে নারায়ণগঞ্জের আলীগঞ্জে গিয়ে পাবেন আমার নিকলির হাওরের লোকজন দুর্দশাগ্রস্ত, আপনি ঢাকার নাখালপাড়ায় পাবেন আমার হাওরের লোকজনদের, আপনি ঢাকার কেরানীগঞ্জে পাবেন আমার হাওড়া এলাকার লোকজনদের, সিলেটের বস্তিগুলোতে পাবেন আমার হাওড়া এলাকার লোকজনদের, আপনি চিটাগাংয়ের হালি শহরে পতেঙ্গার আনাচে কানাচে দেখবেন আমাদের হাওড়ের লোকজনদের। কেন? হাওড়ের কৃষক অত্যন্ত সম্ভ্রান্ত এবং অবস্থা সম্পন্ন ছিল। আপনি জানেন, আপনি আমাদের হাসান রাজা এবং আমাদের শাহ আব্দুল করিম তারা কি সুন্দর কথাগুলো বলে গিয়েছেন না, আগে কি সুন্দর দিন কাটাতাম। সত্যি আগে সুন্দর দিন কাটাতাম। আমাদের এখানে পানি মানে একটা উৎসব, কিন্তু যখন পানি আসতো তখন কোনো কাজ করতো না মানুষ তখন পুঁথি পড়তো, যাত্রাপালা করতো, আমাদের মেয়েদের নায়ন নিয়ে আসতো, মেলা বসতো। ঠিক আছে, তো এইখানে কিন্তু সেটা এখন আর সেই সুযোগটা এখন নাই। আপনি হাওড়া এলাকায় গিয়ে দেখুন জীবনমান একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। আর আর একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আরেকটা প্রফেশনের কথা বলছি আমি, মৎস্যর যে ক্ষতিটা এবার হলো, বিগত কয়েক বছরে বা আমি আমার এই বয়সে আমি আজ পর্যন্ত এইরকম ক্ষতি কখনো দেখি নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন মৎস্যের ক্ষতিটা আমাদের হাওড়া এলাকার কৃষক বা মৎস্যজীবী তারা কিন্তু অনেকে মৌসুমী মৎস্য আহরণ করে। ঠিক আছে, তারা পেশাদার মৎস্য চাষী না, কিন্তু কথা হচ্ছে বেশ কয়েক বছর যাবত বা বেশ বছর পর বছর ধরে একটা ট্রেডিশন চালু হয়েছে, সেটা হচ্ছে জন্মহল ইজারা দেয়া, জালজার জলাতার, সেটা কিন্তু এখন আর নাই, সবই সেটা এখন দেখেন আপনি ইজারা নিচ্ছে। সরকারের কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো হয়তো সুন্দর, আপনার পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, কিন্তু আসলে ফিল্ডে কি হচ্ছে এটা কিন্তু দেখার বিষয়। আপনি এখানে বলা হয়েছে যারা মৎস্যজীবী
তারা সমবায় সমিতি করে একটা জলমহল ইজারা নেবে। আপনি খবর নিয়ে দেখেন কতজন প্রকৃত জেলে এই জলমহলের ইজারা পেয়ে থাকে। ইজারা নেওয়া হয় মধ্যস্বত্বভোগীরা কোনো একটা চক্রান্ত করে কয়েকজনকে দাঁড়া করায় যে তারাই মৎস্য চাষী, কিন্তু সুবিধাটা নেয় মধ্যস্বত্বভোগী, আমি বলবো দুর্বৃত্ত। এই দুর্বৃত্তদের জন্য যারা হাওরের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু নিজের মাছ ধরতে পারে না, তারা কিন্তু এখানে মারামারির সম্মুখীন হয়। এখানে পাহারা দেওয়া হয়, আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা জলমহল পাহারা দেওয়া হয়। আমি ছোটবেলায় দেখেছি বানা দিয়ে, আমাদের জমিতে ধান ওঠার পরে বানা দিয়ে মাছ ধরা হতো। এখন কিন্তু বানা কোথাও নাই, কারণ এই জলমহলটা এক একজনের, সেটা সে পাহারা দিয়ে রাখে, আপনার এখানে ঢোকার অধিকার নাই। আর আপনি বলছেন এইবার যে ক্ষতিটা হলো আগামী বছর সাস্টেন করবে কিনা, এটার উত্তর আমি এর আগেই বলেছি যে হাওর এলাকার মানুষ আজকে শহরমুখী। এই যে জীবন মানের এই পরিবর্তন, এইটার প্রভাবটা কিন্তু আপনি সমাজের অস্থিরতায় বলেন, মানুষের যখন পকেটে টাকা থাকবে না, যখন জীবিকা থাকবে না, তখন কিন্তু তার ক্ষুধা নিবারণ সে করবেই। যখন সহজ পথে হবে না, তখন সে বাঁকা পথে যাবে। সেজন্য আমি বলছি হাওর এলাকার দুর্গত হবে কি হবে না সেটা নিয়ে আমার সত্যিকার অর্থে কোনো ওইরকম চিন্তা নাই। আমার কথা হচ্ছে হাওর নিয়ে ভাবতে হবে। কেন ভাবতে হবে? হাওর গোটা বাংলাদেশের 7 ভাগের 1 ভাগ, 7টা জেলায় হাওর বিস্তৃত, 34টা উপজেলায় হাওর আছে। হাওরের জনসংখ্যা কম না, প্রায় 2 কোটি। আপনি এই বিপুল জনগোষ্ঠী এবং বিপুল যে এলাকা, এই এলাকার মানুষকে উন্নয়নের বাইরে রেখে বা মেইন স্ট্রিমে না আনতে পারলে, বা ওই এলাকার লোকজনদের যদি আপনি ফেসিলেট করতে না পারেন, বিপর্যয় কিন্তু সামাজিকভাবেই হবে। সিলেটে যাই একটু, কাশ্মীরে যা, কাশ্মীরে যা, আমাকে একটু, আপনি কি আমাদের কথাগুলো শুনছিলেন? জি জি শুনছিলাম। জি, আপনি বলেন আপনার অভিজ্ঞতাটা। আসলে হাওর অঞ্চলে এই মুহূর্তে হাহাকার বিরাজ করছে। আপনারা জানেন যে এই বছর হাওর অঞ্চলে প্রায় গড়ে 75 ভাগ ফসল তুলিয়ে গেছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জের মানুষ। সুনামগঞ্জে প্রায় 90 ভাগ ছিল, এখন আসলে 100 ভাগ বলতে হবে। শনির হাওর এবং পাকনার হাওর যাওয়ার পর 100 ভাগ ফসল হারিয়ে মানুষ আজকে দিশেহারা। এখানে একটি বিষয় উঠে এসেছে, মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক যিনি রয়েছেন তিনি বলেছেন যে বাঁধের উচ্চতা যা ছিল তার চেয়ে পানির উচ্চতা অনেক বেশি ছিল, প্রায় 8.1 মিটারের কথা বলেছেন। কিন্তু আমরা দেখছি যে বাঁধ ভেঙেই কিন্তু পানি ঢুকেছে হাওরে, এবং যে উচ্চতাটা তারা বলেছেন সেটা হলো প্রায় 1.5 মিটারের বেশি উচ্চতা, এবং সেটা 3-4 হাত বেশি উঁচু হওয়ার কথা। কিন্তু আপনি গিয়ে দেখেন যে বাঁধ ভেঙে পানি ঢুকছে এবং এর বাঁধের চেয়ে পানির উচ্চতা এত বেশি কিন্তু না। যার দরুন শুধুমাত্র প্রকৃতিকে দোষ দিয়ে যে তারা যে দায় সারা উত্তর দিতে চাচ্ছেন সেটার সাথে আমি একমত না। আজকে যিনি উপস্থিত আছেন এই পানি উন্নয়ন বোর্ডের, আমি বিনীতভাবে তার কাছে জানতে চাইব, যখন 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধ হওয়ার কথা ছিল এবং 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধ হয়নি, আমরা পরিদর্শন করে সুনামগঞ্জে 5 মার্চ একটি সেমিনারের মাধ্যমে মাননীয় জেলা প্রশাসকের উপস্থিতিতে, এমপি মহোদয়ের উপস্থিতিতে বলেছিলাম যে মাত্র 30 থেকে 40 ভাগ কাজ হয়েছে, এখনো অনেক বাঁধে কাজ শুরু হয় নাই। এই যে বাঁধের কাজ শুরু হয় নাই, এর জন্য দায়িত্বশীল যারা ছিলেন তারা কি ব্যবস্থা নিয়েছেন, আমি 2 কোটি হাওরবাসীর পক্ষ থেকে সেই কথা তাদের কাছে জানতে চাই। আজকে তিনি উপস্থিত আছেন, আমি খুবই খুশি হয়েছি। আমি আশা করি তিনি সেই প্রশ্নের উত্তর এখানে দিয়ে যাবেন। আপনারা জানেন যে সরকারের শীর্ষ পর্যায়ে কিন্তু এই হাওরের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে হাওর অঞ্চলের শিশুদের শিক্ষার সুবিধা চিন্তা করে, যাতায়াতের সমস্যার কথা চিন্তা করে হাওরে আবাসিক স্কুল নির্মাণের কথা বলেছেন, তিনি প্রয়োজনে হাওরে ফ্লাইওভার করার চিন্তা করেছেন। তিনি এই 2012 সালে 20 বছর মেয়াদী হাওর উন্নয়ন মহাপরিকল্পনা করেছেন। তিনি হাওর উন্নয়ন বোর্ডকে সচল করেছেন। এই ধরনের আন্তরিকতা থাকার পরেও কেন হাওরবাসী আজ দুর্ভোগের মুখে থাকবে? আপনারা জানেন যে হাওরবাসী বারে বঞ্চিত হচ্ছে। এই রাজশাহী অঞ্চলের জন্য একটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রয়েছে, হাওর অঞ্চলের জন্য এই ধরনের কোনো বিশেষায়িত ব্যাংক নেই। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে মাত্র 4টি জেলার জন্য একটি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় রয়েছে, কিন্তু হাওর অঞ্চলের যে
পরিবেশ, প্রকৃতি, ভূপ্রকৃতিগত অবস্থা, সেই অবস্থায় হাওর অঞ্চলের জন্য একটি বিশেষায়িত মন্ত্রণালয় দরকার বলে আমরা মনে করি। আরেকটা জিনিস দেখেন যে জলবায়ু পরিবর্তনের ফলে যে প্রভাবটা হচ্ছে, হাওর অঞ্চল কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিচু যে জায়গা সেটা হলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। হাওর অঞ্চলের যে গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠের চেয়ে সেটা হলো মাত্র সমুদ্রপৃষ্ঠ থেকে 3 মিটার বেশি। সমুদ্র উপকূলেরও অনেক জায়গা এর চেয়ে উঁচু রয়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে আজকে যে অকাল বন্যা হচ্ছে, যে অন্যান্য ন্যাচারাল ক্যালামিটিস হচ্ছে, সেটার দায় কিন্তু আজকে সেটার জন্য ভুক্তভোগী কিন্তু হচ্ছে হাওর অঞ্চলের মানুষ। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করি যে বিদেশ থেকে জলবায়ু ফান্ডের যে টাকা আসে, জলবায়ুর জন্য যে অর্থ আসে, সেই অর্থ আবার বিদেশে ব্যবহার করা যাচ্ছে না বলে ফেরত যাচ্ছে। এটা সত্যি অবাক হওয়ার মতো বিষয়। আমি মনে করি যে হাওর অঞ্চলের মানুষ যতটুকু গুরুত্ব পাওয়ার কথা যতটুকু গুরুত্ব পাচ্ছে না। এর কারণ হলো হাওর অঞ্চলের সমস্যাগুলোকে সঠিকভাবে উপস্থাপন করা হচ্ছে না। যদি গবেষকরা, রাজনীতিবিদরা এই বিষয়টাকে সঠিকভাবে উপস্থাপন করেন এবং হাওর অঞ্চলের সমস্যাগুলো তুলে ধরেন, হাওর অঞ্চলের সমস্যার সমাধান হবে। এবং হাওর অঞ্চলের সমস্যার যদি সমাধান হয়, সেটা সারা দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি বড় অবদান রাখবে। ঠিক আছে, আপনার সাথে আমি আবারও আসবো আপনার সাথে কথা বলার জন্য। তো আপনার কাছে যেটা প্রশ্ন করেছেন উনি, যে বাঁধ সংস্কারের কাজ চলছিল মার্চে, এবং সেই সময় তারা দাবি করেছেন যে মাত্র 40 থেকে 60 কাজ হয়েছে আর সংস্কার কাজ হয়নি। এর মধ্যেই কিন্তু আগাম, আপনি যেটা বললেন, আগাম চলে আসছে। উনি জানতে চাইছেন এটা কেন। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলেছেন হয়তো কোথাও কোথাও ঠিকই আছে, কিন্তু আপনাকে একটা কথা বলেছি যে সংস্কার কাজ আমার বাদ যদি সেই লেভেলে নাই থাকতো, তাহলে কিন্তু 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই আপনার এই আগে ডুবে যেত। আমার ডিজাইন লেভেল হচ্ছে 6.5, কিন্তু দেখা যাচ্ছে যে 1 তারিখকে ফেল করেছে 3টা, তখন 7.19। 2 তারিখে ফেল করেছে 3টা না 4টা, তখন 7.5। তার মানে কি? তার মানে সংস্কার কাজ হয়তো সম্পূর্ণভাবে না হলেও আমার বাঁধ কিন্তু ফেল করে পানি ঢোকে নেই। যেহেতু আমার পানি আমার 2 তারিখে 3 তারিখ পর্যন্ত বাঁধগুলো টিকে ছিল 7.5 RLA, তাহলে তাই যদি না থাকে তাহলে আমার বাঁধ সংস্কার কেন হলো না? কি করে হলো না? নিশ্চয়ই হয়েছে, তাহলে তো পানি ঢুকে যেত সেসব জায়গায়। তবে হ্যাঁ, সব জায়গায় হয়তো সম্পূর্ণ সেকশনে হয় নাই। উনি যে কথা বলেছেন, আমরা যে গত 3 দিনের যে চিত্রটা আমরা দেখেছি, বড় বড় যে 3টা বাঁধে যে হাওরের কথা বলেছে, 3টাতে কিন্তু স্পটগুলোতে ভেঙে ঢুকছে পানি। কারণ তো আপনাকে বলেছি, ওই যখন ওভারটপ করে তখন ওই জায়গা যে নতুন মাটিটা থাকে, ওই মাটিটা ধুয়ে যায় এবং তখনই ওইটা আর থাকে না, পানির প্রেশার চলে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের 2টা জিনিস আছে কিন্তু আপনাকে বুঝতে হবে। আমাদের বাঁধের একটা পেরিফেরাল বাঁধ আছে, একটা পোল্ডার যেটাকে বললাম, একটা পেরিফেরাল বাঁধ, এটা তো অনেক পুরনো, মানে স্ট্যাবল। আর কিছু সংস্কার করা হয় যেখানে বিচগুলো, যে আপনাকে বলেছে 820টা বিচ আছে, তার মধ্যে 520টা হচ্ছে মানুষের কাটা, আর 40টা বোধহয় আছে আমাদের যে বড় বড় খালের মুখে করা। এগুলো তো প্রতি বছর আমরা মেরামত করি, নতুন করে তৈরি করতে হয় আমাকে এই বাঁধগুলো। এটা দুর্বল জায়গা না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, পুরো বাংলাদেশের সব জায়গার বাঁধে কিন্তু একটা অভিযোগ আসে, সেটা হলো ঠিক বর্ষার আগে এটা করা হয়, তারপরে আর এটার বর্ষার আগে করা হয়। আমাকে সুনামগঞ্জের ঠিকাদাররা বলেছেন যে পানি উন্নয়ন বোর্ড এই যে বাঁধ নির্মাণের জন্য, বাঁধ মেরামতের জন্য যে দরপত্র প্রক্রিয়া, তারপরে কার্যাদেশ প্রদান প্রক্রিয়া, এই যে পুরো প্রক্রিয়াটা এখানে অনেক দীর্ঘসূত্রিতা কাজ করে। তারা দেরিতে শুরু হয়। একজন বলেছেন আমাকে যে 2 সপ্তাহ আগে, এই যে ভাঙন এসছে না, তার 2 সপ্তাহ আগে উনি কার্যাদেশ পেতে 15 দিনের মধ্যে তোমাকে কাজ শেষ করতে হবে। এটারও জবাব আপনি দিচ্ছি আমাকে। আমাদের 2টা সিস্টেম আছে। এই যে আপনাকে যে কার্ডগুলো বললাম, এগুলো কিন্তু আমরা স্থানীয় জনগণ দিয়েই করাই, পিআইসির মাধ্যমে। আর যেটা আমাদের পুরনো বাঁধগুলো, এগুলো ধরেন 62 সাল থেকে 2-1টা শুরু হয়েছে এবং 70 দশকের পর থেকে 2005 সাল পর্যন্ত এগুলো তৈরি করা হয়েছে। এগুলো প্রতি বছরই তো ওভারটপ করে, ক্ষয়ে যায়, এবং এখানে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আমাদের আছে। 2টা কাজ চলে, একটা পিআইসি দিয়ে চলে, এটা জনপ্রতিনিধি দিয়েই হয়। এখন অনেক সময় দেখা যায় এই জনপ্রতিনিধিদের তাদের যে সদস্যগুলো দেন একটু দিতে দেরি হয়। দেরি হওয়া মানে কাজটা দেরিতে শুরু হয়। আপনাদের মনিটরিং যথেষ্ট? আমার তো মনিটরিং আছেই।
না, কিন্তু না, এটা জনপ্রতিনিধিকে যথেষ্ট যখন দিয়ে দিবেন তখন তো আপনার মনিটরিং এর কোনো কিছুই থাকবে না। এটা পর্যাপ্ত উনি নয়। ঠিক- আমি যেটা শুনেছি যে আপনাদের লোকজন মানে ঠিক মতো কাজ করে না সেখানে, এবং এইখানে এই যে যাদেরকে সম্পৃক্ত করা হয় পিআইসিতে, যে এমপি সাহেবের 3 জন, তারপর উপজেলা চেয়ারম্যানের 1 জন প্রতিনিধি, ইউনিয়ন 4 পরিষদের জন, চেয়ারম্যানের। এরকম এরকম যে কয়েকজন থাকে, ও, তারা ভাগ এরা এরা ভাগ- এরা এরা এদের ভাগ বিরুদ্ধে বন্টন করে। সমস্ত অভিযোগ। যেখানে দেখবেন এই যে শনির হাওর টিকিয়ে রেখেছে বলে আপনি বললেন, আপনি যেটা বললেন যে যে 700 আপনাদের ব্যাগ লোকজন দিয়েছেন, সহযোগিতা আপনারা করেছে। সহযোগিতা করেছেন। জি। ওইখানে ওইখানে যদি বিপুল সংখ্যক সাধারণ মানুষকে মানে সঙ্গে নিয়ে বাঁধ রক্ষা করা যায়, প্রত্যেকটা হাওরে আপনারা পিআইসির মাধ্যমে যে কাজগুলো করেন, সেখানে কেন মানে স্টেক হোল্ডারদের আরো ব্যাপক সংখ্যায় সম্পৃক্ত করা যায় না? কারণ তাদের স্টেক আছে এখানে, তারা জানে যে ঠিকমতো বাঁধগুলো না হলে এবং সময় মতো না হলে তারা তাদের ফসল তাদের হারাবে। নিজ দায়িত্ব করবে, কারণ তাদের জিনিসপত্র হয়ে হ্যাঁ। যাবে। জি, আমি একটু এটার ব্যাখ্যা দিই। তার কারণ হচ্ছে যে আপনার পানিটা 4 দিনের মধ্যেই 4-4.5 মিটার বেড়ে গেছে। আসলে জি। আপনি যে স্টেক হোল্ডারদের নিয়ে যে মোবিলাইজ করবেন, সেই সময়টা আসলে পাওয়া যায় নাই। হ্যাঁ, শনি হাওরটা পাওয়া গেছে, তার কারণ হচ্ছে যখন অন্যান্য বাঁধগুলো ভেঙে গেছে তখন তো পানিটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তখন বাকি যে হাওরগুলো ছিল সেগুলোর পর একটু প্রেশারটা কম ছিল, দে গট টাইম। না, শনি হাওর কিন্তু মার্চ মাস থেকে ফাইট আপনারা করছে। কি আপনারা এটা তো একটা সিস্টেমেটিক্যালি আপনারা চলে আসছেন প্রতি বছরের ব্যাপার, হ্যাঁ, ব্যাপার হয়ে এটা 1 বছরের ব্যাপার না। আপনারা কি এটা ধরে নিয়েছেন যে প্রত্যেক বছর আমরা এপ্রিলের 15 তারিখের আগে বৃষ্টি হবে না? হ্যাঁ। ধরে নিয়ে যদি থাকেন যে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে এবং এবার যেটা ঘটলো সেটা যে আগামী বছরও ঘটবে না, আপনাদের পরিকল্পনা যে সময়সীমা, যেই সময়ের মধ্যে আপনারা 15 কাজ মে, শেষ করতে আপনারা বলছেন, 15 মে। হতে পারে যে আপনারা বলছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সমস্ত এবার ছিল 31শে মার্চের মধ্যে সমস্ত কাজ শেষ করে, আগামী বছর হতে পারে যে 15ই মার্চে এমন ঢল এসেছে বা 7ই মার্চে এমন ঢল এসেছে, এটা কল্পনাতীত জল। কারণ জলবায়ু পরিবর্তন ভীষণ রকম পরিবর্তন হয়ে গেছে। এবারে নাকি আসামে নরমালি এই সময় যে বৃষ্টিপাত হয় তার চেয়ে বেশি 2.5 গুণ বেশি না, খালি বৃষ্টিপাত হয়। বাংলাদেশে, এখন পুরো বাংলাদেশে কিন্তু এবার বৃষ্টির সঙ্গে 2.5 গুণ বেশি যদি মেঘালয়ের পাহাড়ে বৃষ্টি হয়, সেই পানিটা কোথায় যাবে? এটা তো আমাদের সেই পানি এখান দিয়েই আমাদের যাবে। উপর দিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনাকে নিজেকে বুঝতে হবে, আমার 1450 কিলোমিটার বাঁধ আছে। জলবায়ুর প্রভাবটা তো মিটিগেট করতে আমার তো সময় লাগবে, অ্যাডাপ্ট করতে সময় লাগবে। আমাদের দেখেন, আজকেও আমি সকালবেলা, পরিকল্পনারও বিষয় ঠিক আছে, আমাকে শেষ করে দেন। আমি আজকে এখানে আসার আগেও আমি 70 সাল থেকে স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়েছি। 2000 সাল পর্যন্ত মোটামুটি কনসিস্টেন্ট, এবং 30 এই যে মার্চে কোনোদিনও এরকম বৃষ্টিপাত হয়নি। আমি দেখেছি 2-4টা বছর এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এরকম বৃষ্টিপাত না, হয়েছে। গত 10 বছরের মধ্যে সবচেয়ে হাইস্ট বৃষ্টি হয়ে গেছে। এবং না, এরকম নট সুন্দর। এটা 70 বছরের মধ্যে, এই গত 70 সালের থেকে এরকম বৃষ্টিপাত 70 হয়। বছর বয়সী কোনো মানুষ আমাকে হ্যাঁ। বলেছে যে আমার এরকম বৃষ্টি হয়নি। জীবনে এরকম ঘটনা একবার দেখেছি, তাহলে- সেটা হচ্ছে হয় 71 সাল বা 74 সাল, ওরকম সময়। তাহলে এই জিনিসগুলো অ্যাডাপ্ট করতে আমাদের সময় লাগবে। জলবায়ুর প্রভাবটা এখন যেটা আসছে, আমাদের এখন নতুন করে চিন্তা করার সময় এসেছে। মানে হ্যাঁ, যে বাঁধ নির্মাণের হ্যাঁ। ব্যাপার নিয়ে আপনাদের আচ্ছা, আমি একটা টেকসই ছোট্ট বাঁধ একটা নিয়ে। বিষয় একটু হ্যাঁ। যুক্ত করতে চাই। একটা ফোন আছে, জি, ঠিক আছে। একটু বসে- দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অজয় সেন দাস, হবিগঞ্জ লাখাই থেকে বলছিলাম। জি। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের লাখাই উপজেলার অর্থাৎ রোহিতনশী সজনগ্রাম গ্রামে জেলে পরিবার প্রায় 500 পরিবার আছে। আমার প্রশ্নটা হচ্ছে এই 500 পরিবারের প্রায় 300 পরিবারের 1 কের 2 কের, আমি কের হিসেবে বললাম, অর্থাৎ এই 50%, 40%, এমনকি কারো আপনার 3 একর, 4 একর, 5 একর পর্যন্ত জায়গা আছে। অর্থাৎ সব জমি তলায় গেছে। কেউ হয়তো কিছু কিছু কেটে আনছে বাড়িতে, কিন্তু কেটে আনার পরেই পানি আবার তলায় নিয়ে যেতেছে। শুকানোর কোনো জায়গা নেই। আবার পাশে দলেশ্বরী 3 নামে একটা নদী আছে, আরো হাওর আছে। এখানে আমাদের জেলা সম্প্রদায়ের মানুষগুলা ওই এই হাওরে মাছ ধরে বিক্রি করে তারপর উপার্জন করে খায়। কিন্তু মানে এগুলো সবই আপনারা হারিয়েছেন। আপনার প্রশ্নটা তো এটাই। হাওরের এলাকা। জি।
মানে ওনার প্রশ্ন হলো যে এই যে মৎস্যজীবী যারা আছে তাদের আর কিছু নাই, একটু একটু আরেকটু শুকানোর জন্য নিয়ে আসছিল, শুকানোর কোনো জায়গা নাই, অতএব উনি আর কিছু পারেনি। একদিকে ধানও গেছে আবার মাছও গেছে। জি, আপনি যেটা বলছেন ওইটা নিয়ে আমি বলছিলাম। আর আরো কিছু এখানে কথা উঠবে, যেমন ধরেন এখানে পানি উন্নয়ন বোর্ডের মাননীয় ডিজি মহোদয় যে তথ্যগুলো দিয়েছেন, আমি ওনার সাথে দ্বিমত করছি না, কিন্তু আপনি দেখবেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, যেটা হাওর উন্নয়ন বোর্ড নামে একসময় ছিল। এবং আমি যতদূর জানি স্বাধীনতার পরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা কিশোরগঞ্জে প্রথম এটা স্থাপিত করেছিলেন। পরবর্তীতে এটা নেত্রকোনায় যায় এবং পরে বন্ধ হয়ে যায়, এবং সেটা পরবর্তীতে শেখ মুজিবের কন্যা, যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা আবার শুরু করেছে। আমি ওনাকে সাধুবাদ জানাই হাওরবাসীর পক্ষ থেকে। কিন্তু বিনয়ের সাথে এবং দুঃখের সাথে আপনাদের বলতে হয়, কিশোরগঞ্জ শহরের তারাপাশায় একটা আঞ্চলিক কার্যালয় আছে, যেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঢাকায় থাকেন, এলাকায় যান না। গত কয়েকদিন যাবত টিভিতে এবং মিডিয়াতে আপনারা খেয়াল করে দেখবেন, সেখানে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সর্বোচ্চ যাকে পাওয়া গিয়েছে পদাধিকার বলে তিনি একজন ডাটা এন্ট্রি অপারেটর। দুঃখের বিষয়, সেই কার্যালয়ে একটা কম্পিউটার নাই। সেই ভদ্রলোক আসলে কি করেন তাহলে? একজন নাইট গার্ড আছেন, উনি এটা দেখাশোনা করেন। এই হচ্ছে আসলে আমাদের বাস্তব অবস্থা হাওড়ের ব্যবস্থাপনা নিয়ে আমি এটা বলছি। আর একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, তাদেরই ওয়েবসাইটে আমি একটা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে 5টি প্রকল্পের কথা তারা এখানে উল্লেখ করেছেন। 2 নম্বর প্রথম প্রকল্পটার কথাই যদি আমি বলি, হাওর অঞ্চলের বন্যা ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়ন প্রকল্প, সেটা কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় 29টি হাওরের বন্যা ব্যবস্থাপনার জন্য সেটা করা হয়েছিল। এটা 2014 থেকে 2022, অনেক লম্বা সময়। এই পর্যন্ত এটা 2017, 3 বছরে মাত্র 5.5% অর্জিত হয়েছে। তারাই বলছে, সেটা তারাই বলছে 5.5। আমি আরো বলছি 2 নম্বর প্রকল্প যেটা ওরা বলছেন, হাওড় এলাকার আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে বলা হয়েছে 52টি হাওরে আগাম বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামত করার ফলে 2,89,911 হেক্টর জমির বুড়ো ফসল আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে। এটা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। 2011 থেকে 16 সাল পর্যন্ত এটা ছিল। প্রকল্পের মেয়াদ আরো 2 বছর বাড়ানোর জন্য একনেকে প্রস্তাব যাচ্ছে, এইটা ওদের ওয়েবসাইটে বলছি। ইভেন আরেকটা বলা হয়েছে যে এখানে অর্জন হচ্ছে এই পর্যন্ত 17.90 ভাগ। প্রকল্পের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। তার মানে আমি আগাম বন্যা প্রতিরোধের জন্য, বড় ফসলকে রক্ষার জন্য যা যা ছিল হয়েছিল, আগাম বন্যা হবে স্থায়ী বন্যা। আগাম বন্যা বলে কোনো জিনিস থাকবে না। এটা দেখা যাবে যে আমরা যেই সময়টাকে আগাম বলছি, ওটা যে নিয়মিত বন্যার সময় হয়ে যাবে, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে হয়ে গেছে। এখন কিন্তু প্রকল্প তো আছে, আগাম বন্যা নামে তো একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটা কি হলো? আমার মনে হয় যে বিষয়টার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত হাওরের মানুষকে রক্ষা করার জন্য, সেটা হচ্ছে এই যে মাটি কাদার বাঁধ দিয়ে আমরা আর এটাকে ঠেকাতে পারবো না। এটা এই যে পাহাড়ি নদীগুলো, পাহাড় থেকে নেমে আসা নদীগুলো নাব্যতা যে হারিয়েছে, তাদের পানি কন্টেইন করার ক্ষমতা যে হারিয়েছে, এটা যখন বেশি পরিমাণ পানি একসঙ্গে আসে, এটা দুকুর উপচে হাওরের ভিতরে পানি ঢুকবে। এখন এটা খুব বেশি করে হবে। হাওরের যে তলদেশ পলি জমে উঁচু হয়ে উঠেছে, তারপরে হাওরে যে বাঁধ, বালুর বাঁধ এবং এই যে মাটির বাঁধ, যেটা এটার যে ইরোশন, সেই ইরোশনের কারণে হাওর ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে নতুন করে ভাবতে হয়। আর ভাবনা অলরেডি আছে যে ওই যে হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আমাকে বললেন যে আমরা চাই সেটা হচ্ছে যে এগুলি নিয়মিতভাবে ক্যাপিটাল ড্রেজিং বলছে তারা, মানে খনন করে এদের নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করা। না হলে পানি যখন আসবে তখন কোনো কিছু করেই এটা আসলে ঠেকানো যাবে না। আমি একটু যুক্ত করতে চাই, যেহেতু আমি একদম হাওড় থেকে এসেছি। আমি আজকে সুযোগ চাই এই জন্য যে আমরা কিছু বলতেই চাই হাওড়ের পক্ষ থেকে। দেখেন, আমরা কিন্তু এফেক্টেড, ক্ষতিটা আমাদের। সেজন্য আমাদের যন্ত্রণাটা আমরা যেহেতু যন্ত্রণায় ভুগছি, তো আমাদের যে ইয়েগুলো সেটা বলছি, সেটা হচ্ছে দেখেন আপনার উত্তরবঙ্গে বরেন্দ্র বহুমুখী যে উন্নয়ন কর্তৃপক্ষ নামে একটা কর্তৃপক্ষ আছে,
যেখানে আপনার গোটা উত্তরবঙ্গ এলাকার উন্নয়নের জন্য বা কৃষির জন্য, হ্যাঁ কৃষির সেচের জন্য এখানে ঘাটতি আছে, আর সেজন্য তারা হাওড়ের এত বড় একটা এলাকা, আমাদের কাশ্মীর হয়ে বলেছেন যে আপনার পার্বত্য এলাকার জন্য একটা মন্ত্রণালয় আছে। দেখুন আমরা খুব বেশি যদি নাও যাই, অন্তত হাওড় এলাকার জন্য আলাদা কোনো মন্ত্রণালয় না হোক, একটা এরকম কর্তৃপক্ষ যদি না করা হয়, আসলে হাওড়ের এই বিপর্যয় ঠেকানো যাবে না। আপনি ক্যাপিটাল ড্রেজিং এর কথা বলছেন, আপনি সিল স্টেশনের কথা বলছেন, মাটির তলদেশ, আমাদের নদী, খাল, বিল, হাওড়ের তলদেশ সিলেট হয়ে যাচ্ছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি কয়েকদিন আগে হাওড় এলাকায় গিয়েছেন, উনি নিজে হাওড়ের সন্তান, উনিও পর্যন্ত বলেছেন ক্যাপিটাল ড্রেজিং দরকার। দেখেন এখানে পানি উন্নয়ন বোর্ডের মাননীয় ডিজি মহোদয় আছেন, ক্যাপিটাল ড্রেজিং যখন আসবে সেটা চলে যাবে BIWT এর আওতায়, ওয়াটার বোর্ডেরও কিছু কিছু ড্রেজিং হয়। তো এই যে সমন্বয়হীনতা, এই যেমন হাওড় উন্নয়ন বোর্ড অধিদপ্তরের যে হচ্ছে বা কার্যক্রমটা ওইরকম দেখা যাচ্ছে না, এই যে সমন্বয়হীনতা, এটা করার জন্য শক্তিশালী একটা কমিশন অথবা কোনো একটা কর্তৃপক্ষ করতে হবে। আর আপনার রাজশাহী কৃষি ব্যাংকের কথা যেরকম বলা হয়েছে, হাওড়ের জন্য এরকম ব্যাংক করতে হবে। কারণ কি জানেন, ওইখানে ব্যাংকিং সুবিধা আপনি জানেন নিশ্চয়ই, হাওড় এলাকার কিন্তু আমাদের শিক্ষার অবস্থা খুব একটা ভালো না। আমরা কিন্তু শিক্ষায় পিছিয়ে, অপুষ্টিতে পিছনে। আমাদের এলাকায় একজন ভালো ডাক্তার যান না, থাকেন না। আমাদের এলাকায় একজন ভালো শিক্ষক যাওয়ার ওই রকম প্রশ্নই ওঠে না। হাওড়ের একজন সন্তান যদি পড়াশোনা করতে হয়, তাকে নিদেন পক্ষে মফস্বল শহরে আসতে হবে। একজন কৃষকের পক্ষে কিন্তু এত ব্যয়ভার বহন করা সম্ভব হবে না। আমার এলাকায় আপনারাও মিডিয়ায় কাজ করেন, আপনারাও খবর নিয়ে দেখেন, আমার এলাকায় শিক্ষাও পিছিয়ে, আপনাদের যে প্রযুক্তির যে ব্যবহার সেক্ষেত্রেও পিছনে। আমরা যেটা এখন চেষ্টা করছি, যারা যুব সমাজ, যারা এখন ফেসবুক ইউজ করছে, তাদেরকে কোনোভাবে আমাদের যে ইনফরমেশনগুলো ডিসেমিনেট যেন করা যেতে পারে। আমরা একটা যুগসূত্র হিসেবে কাজ করতে চাই হাওড়া এলাকার মানুষের সাথে, কিন্তু সেই জন্য অনেক বড় পরিকল্পনা এবং অনেক বড় পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলো আসলে সফলতা ওইভাবে পাবে না। শেষ পর্যায়ে আছি আমরা। আপনি বলেন যে উনি যে কথাগুলো বললেন, যে একটা আগাম পরিকল্পনার কথা বলেছে এবং ওখানে বলা হয়েছে যে আগাম বন্যা প্রতিরোধের জন্য, সেই কাজটাও মাত্র 15% হয়েছে। ধন্যবাদ। আসলে উনি যে দুইটা প্রকল্পের কথা বলেছেন, প্রথমটা যেটা বলেছেন সেটা একটা জায়গা ফান্ডে আমাদের কাজ শুরু হয়ে গেছে এবং এটা টাইমলি আছে, ওটা 2022 সালেই শেষ হবে। না, ওটা তো উনি বলছেন যে এটা নিয়ে আমি কথা বলতে চাই। আর এইটা যে আগাম বন্যা যেটা আমাদের এই যে প্রকল্প 2 লাখ হেক্টর জমির ফসল, আমাদের ওই যে আমি বললাম আপনার যে আমাদের টোটাল 52টা হাওড় আছে আমাদের, যে আপনার সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ আর নেত্রকোনা মিলে এই টোটাল সমস্ত হাওড় এটাই আমার রিভেরিয়েশন কাজ চলছে। এখন আপনাকে দেখতে হবে যে হাওড়ের অ্যাকচুয়ালি ওয়ার্কিং টাইমটা খুবই কম, পানির নিচে থাকে, সাবমার্জ থাকে আপনার 6 মাস। আমার যে কাজটা ওইটা তো আমাদের পুরনো বাঁধগুলোই আপনার রিভেরিয়েশন করব, এই রিভেরিয়েশন কাজে আসলে সময়টা খুবই কম, যার জন্যে আমাদের এই কাজের প্রোগ্রেসটা একটু কম। প্রথম দিকে একটু ফান্ডিংও কম পাওয়া গেছে, প্রায় 700 কোটি টাকা প্রজেক্ট, আমরা পর্যাপ্ত ফান্ড পাইনি বলে এটা পিছিয়ে গেছে। এখন আমাদের ফান্ড আসছে, 2-3 বছর ধরে আমরা ফান্ড পাচ্ছি, এখন এটা ফুল সুইংয়ে চলছে। না, কিন্তু জাহাঙ্গীর ভাই, যেখানে জিনিসটা হচ্ছে, ওনারা চাচ্ছেন একটা নিশ্চয়তা। ওনারা বলছেন যে দেখেন হাওড় নিয়ে এত কথা বলা হচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আমরা তো এগোতে পারছি না, সবই হচ্ছে আমাদের নামে, সবকিছু আমাদের নামে হচ্ছে, কিন্তু আমরা তো আগে থেকে খারাপ অবস্থা হচ্ছে। যে এই যে যেটা বললেন উনি, যে সময়টা খুব কম পাওয়া যায়, যখন সময় আপনি কম পাচ্ছেন তখন ওই সময়ের মধ্যে খুব দ্রুত কাজ করতে হবে। কিন্তু তখন তো লাশের প্রযুক্তি, কিন্তু এত লেংদি একটা প্রসেস, এটা 3 গুণ 4 গুণ দ্রুত গতিতে সমস্ত কিছু করতে হবে। মানে আপনি যদি 3 মাসই পান, আপনাকে তো লাশের প্রযুক্তি ওইভাবেই করতে হবে যে আমি 3 মাসেই এই জায়গায় আমাকে কাজ করতে হবে, এর বেশি আমি পাবো না, সময় পাওয়া যাবে না। তার মানে লাশের প্রযুক্তির তো ব্যাপার আছে। মাছগুলা মডার্নাইজেশন হয়েছে কিনা, আমি বলছি না সংস্কার, মডার্ন মানে আগের যে যুগ ছিল আর এখন যে জলবায়ু পরিবর্তনের ফলে যেটা হয়েছে, সেটা লাকসই যদি আপনি বাঁধ নির্মাণের চিন্তা না করেন আর পুরনোগুলোকে আপনি যদি মেরামত করতে থাকেন, এরপরে হয়তো দেখা যাবে আরো একটা ভয়াবহ জিনিস আসতে পারে। দেখেন, জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনে এফেক্টেড হয়েছে আমরা এখন, এই জন্যই বলা হচ্ছে। কিন্তু এই যে কিছুদিন আগে এখন যে কথাগুলো হচ্ছে যে আমাদের বুড়ো চাষ অথবা রবি শস্য কোনো একটা আমাদের ত্যাগ করতে হবে, সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলছেন যে বোরো রবি শস্য ওখানে আরো একটু বাড়ানো যায়। যেখানে 6 মাস ভূমি পানির নিচে থাকে, সেখানে আপনি রবি শস্য কি করে করবেন? এখানে রবি শস্যের জায়গা খুব অল্প। দেখেন, আমার জন্ম তো নিকলিতে, আপনারা জানেন কিনা জানি না, নিশ্চয়ই অনেকেই জানবেন। নিকলিতে সরাসরি নিকলি থেকে পাট চিটা আপনার ইংল্যান্ডে এক্সপোর্ট করা হতো। পাট তো রবি শস্য নয়। না, আমি বলছি
কথা বলছি আপনার রবি শস্য কিন্তু 70-এর দশকের পরে থেকে আমাদের হাওড় অঞ্চলে মানে ইম্পোজ হয়েছে, এরা কিন্তু না, নতুন রবি না। শস্য আমি নয়, বলছি এটা আপনাদের- বড় আচ্ছা শস্য। ঠিক আছে, আমি ওইটা বড় হচ্ছে 73 সাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, আমি সেই 70-এর দশকের কথা বলছি, কিন্তু আমি কথা হচ্ছে যে পাটের যে অবস্থা আজকে, একসময় বলা হতো পাট হচ্ছে সোনালী আঁশ, ঠিক আছে, পাটের আজকে কিন্তু বাংলাদেশে অনেক দুর্দিন। পাট কিন্তু পানিতে পচবে না, পাট কিন্তু পানিতে ডুবেও যাবে না। ধানের চেয়ে পাট অন্তত অনেক গুণ উঁচু, কিন্তু বাংলাদেশে তো পাটকল নাই, বাংলাদেশে পাট তো চাষ করে কোনো লাভ নাই। কৃষক বা হাওড় এলাকার বাঁচানোর জন্য ওই পাট চাষটা অনেক দরকার ছিল, আচ্ছা। সেটা কিন্তু নাই। কিন্তু আমার আমরা- কথা হচ্ছে যে এই যে প্রযুক্তিগুলো বা প্রবলেমগুলো হচ্ছে, এই প্রিডিকশন গুলো আমরা যারা জানি বা আমাদের বিশেষজ্ঞ মহল যারা জানেন, সেটা তো পৌঁছে দিতে হবে হাওড় এলাকায়। না, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আপনি যদি একটা ইয়েতে আপনি কি আশার বাণী শোনাতে চান হাওড়া অঞ্চলবাসীকে? আমি হাওড় অঞ্চলের বাসায় আসার মানে শোনাতে চাচ্ছি, প্রথমে আমি সমবেদনা আছি। তারপরে আমরা 9 মাস মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, কষ্ট করেছি। আমরা ইনশাআল্লাহ আমরা হাওড়বাসীরা আবার জেগে উঠব এবং পানি উন্নয়ন বোর্ড আমাদের সবসময় আপনাদের পাশে থাকবে এবং আমরা জনগণের সহায়তা চাই। আসলে আমাদের জন্য এই 2,500 কিলোমিটার 3,000 কিলোমিটার বাদ পানি উন্নয়ন বোর্ড একা তদারকি করতে পারবে না। সেই জন্য আমরা জনগণকে সম্পৃক্ত করেছি। জনগণ তার জিনিসটা আমাদের কাছে বুঝে নিক, জনগণ পাহারা দিয়ে আমাদের কাছে জিনিসটা বুঝে নিক। কে কাজ করছে না আমার কাছে সরাসরি কমপ্লেন করুক, আমরা তখনই দেখব। আমার কাছে কমপ্লেন যদি বলেন যে হাওড় ভেঙে যাওয়ার পরে যদি বলেন যে দুর্নীতি হয়েছে, তাহলে কেন আগে বলেননি আমার কাছে দুর্নীতি হয়নি? হয়েছে। আমার কাছে কেন বাঁধ ভাঙার আগে বললেন না যে দুর্নীতি হয়েছে? কেন বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গে বললেন দুর্নীতি হয়েছে? আপনাদের কাছে এত ইনফরমেশন আছে, কেন আমার কাছে আসে নাই? আমার কাছে আগে আসা হচ্ছিল। আমি হাওড়বাসীর সহযোগিতা চাই, পানি উন্নয়ন বোর্ড আপনাদের পাশে থাকবে এবং আমরা আপনাদের কাজ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। পাশাপাশি কাশ্মীরে যাকে ধন্যবাদ জানাচ্ছি, সিলেট থেকে আপনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আমি দুঃখিত যে আপনাকে দ্বিতীয়বার বলার সুযোগ আমি দিতে পারিনি সময়ের অভাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।